বাবা, কেষ্ট ঠাকুরের কৃপায় এখনো আলো ফোটেনি। সাই, কেউ উঠে পড়ার আগেই তাড়াতাড়ি বেরিয়ে যাই আমি। রাই? রাই? কে রাই? আমি তো তোমার রাই নই কলকাতা বাবু। আমার উপর এত অভিমান করে আছো রাই? কেন তুমি এই নামটা বারবার বলছো বলো তো? আমি তো বললাম আমি রাই নই। হাত সরাও, আমারে যেতে দাও। কোথায় যাবে তুমি? আমি তোমায় কোথাও যেতে দেবো না। আমি শুধু তোমায় ভালোবাসি রাই, শুধু তোমায়। তুমি শুধু আমার। কলকাতা বাবু, তুমি ছাড়া তো আমারও কেউ নেই। আমি তো তোমার ভরসাতেই বেঁচে আছি। আমি তো তোমার নামে আমার সন্তানকে পৃথিবীতে আনার সাহস পেয়েছি। এটা ঠিক হচ্ছে না কলকাতা বাবু, এটা ঠিক হচ্ছে না। আমাকে যেতে দাও তুমি। আমি তোমায় কোথাও যেতে দেবো না রাই। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না রাই। তুমি তুমি এত নিষ্ঠুর হও না প্লিজ, প্লিজ এত নিষ্ঠুর হও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রাই। আজ আমার যাওয়ার সময় তুমি এমন করে আমার পথ আগলেছো কলকাতা বাবু। প্লিজ রাই। আর সেদিন আমি সারা দিন তোমার পথ চেয়ে বসেছিলাম, সেদিন তাহলে তুমি কোথায় ছিলে? বৃন্দা, বৃন্দা কোথায়? বৃন্দা, কি হলো? এত রাতে এখানে বসে আছো? চলো ঘুমোবে, এসো। ঘুম আসছে না শায়ন, অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করেছি। ঘুম আসছে না? অবশ্য ঘুমেরই বা কি দোষ? সবসময় একই কথা চিন্তা করলে কি ঘুম আসে কখনো? ওটা আমার জীবনের প্রায়োরিটি শায়ন। বৃন্দা, আমি জানি সেটা। দেখো, এটা শুধু তোমার একার জীবনের প্রায়োরিটি নয়, এই বিষয়টা আমার জীবনে ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি তুমি আমায় দেখো, আমি এটা নিয়ে এত ভাবি কখনো? ভাবতে দেখেছো আমাকে? আমি বা ভেবে ভেবে কি করতে পারছি বলো তো? ভগবান আমাকেই কেন বেছে বেছে কষ্ট দিচ্ছেন? কে বলেছেন ভগবান শুধু তোমাকেই কষ্ট দিচ্ছেন? আচ্ছা বৃন্দা, কষ্ট কার জীবনে নেই বলো তো? কার জীবনে নেই? এই দেখো না, তোমার বাবা মা, ছোটকু, মীরা, পিমনি, এরা কষ্টে নেই? বৃন্দা, এরা যেটা হারিয়েছে সেটা আর কোনোদিনও ফিরে পাবে না। এদের কষ্টটা হয়তো তোমার থেকে অনেক বেশি। প্লিজ বৃন্দা, নিজের কষ্টটাকে এত বড় করে দেখো না প্লিজ। শায়ন। শক্ত হও, শক্ত হও বৃন্দা। নিজের মনটাকে শক্ত করে ধৈর্য ধরে অপেক্ষা করো। দেখো, সব ঠিক হয়ে যাবে। সময় সব ঠিক করে দেবে। সময়? একটা সান্ত্বনা নিয়েই তো আমি নিজের সাথে লড়াই করে যাচ্ছি শায়ন। সময় সব ঠিক করে দেবে।
আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে সায়ন? অপেক্ষা তো আমি করেছিলাম কলকাতা বাবু, কিন্তু তুমিই তো আর ফিরে এলে না মোহনডাঙ্গায়। আমি সারা দিন তোমার জন্য বসে রইলাম। বিকেল গড়ালো, তারপর পঞ্চায়েত বসলো। ওই ছোকরা এখানে আসুক, এসে সকলের সামনে বলুক ও কুসুমকে বিয়ে করেছে। কুসুম ওর স্ত্রী, তাহলে পঞ্চায়েত এই বিয়েটা বেঁধে নেবে। ওরা কেউ মানতেই চাইলো না তোমার আমার বিয়ের কথাটা। পঞ্চায়েত থেকে রায় দিল ও ছেলে আর আসবে না, এটা বোঝাই যাচ্ছে। তাই পঞ্চায়েত আগে যা বলেছিল সেটাই বহাল থাকলো। গোপালের সাথে কুসুমের বিয়ে হবে, আর সেটা কালকেই হবে। তারপর আমি আবার কনের সাথে সাজলাম। কিন্তু কেষ্ট ঠাকুর যে জানেন তোমার সঙ্গেই আমার বিয়ে হয়ে গেছে, তাই সেই যাত্রায় সেই আমারে বাঁচিয়ে দিল। আমার মাথা দিব্যি রইল তোর। আমার শুয়ে কথা দে তুই এই গ্রামে আর কোনো দিন ফিরবি না। সেদিন মা না থাকলে যে আমার কি হতো কে জানে। মা আমারে নদীর ঘাটে এসে পৌঁছে দিয়ে গেল। তারপর তুমি কাঁদছো রাই? তুমি যেদিন কেন এলে না কলকাতা বাবু? কেন এলে না বলো? কেন এলে না তুমি? সেদিনই আমার দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল রাই। বাইক নিয়ে বেরিয়েছিল আর ফিরল না। দাদা ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। মা, বাবা, পিমনি সবাই কষ্টে পাথর হয়ে গিয়েছিল সেদিন। সবাই আমাকে আঁকড়ে ধরে নতুন করে বাঁচার মানে খুঁজছিল। আমি যেতে পারিনি, কিন্তু আমি মোহনডাঙ্গায় রতনদাকে পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে আসতে। রতনদা ফিরে এসে বলল শেষ হয়ে গেছে, ছেড়ে দাও কুসুম। সে আর নেই। তখন আমার চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল রাই। আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব না করব। তার মধ্যে হঠাৎ জানতে পারলাম মীরা আমার দাদা ভাইয়ের সন্তানের মা হতে চলেছে। সবাই আমায় অনুরোধ করলো, জোর করলো বিয়ে করার জন্য। আমি তখনও রাজি হইনি রাই, তখনও হইনি। তারপর ভেবে দেখলাম আমি তো আমার ভালোবাসাকে বাঁচাতে পারিনি। মীরাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করে দেখি। তুমি বিশ্বাস করো রাই, আমি তোমায় ঠকাইনি। সে কলকাতা বাবু, তুমি ঠকানোর কথা কেন বলছো? তুমি কারোরে ঠকাওনি। তোমার ভাগ্য তোমারে ঠকিয়েছে। আমারে মীরা দিদি বলেছে আজ তুমি না থাকলে মীরা দিদি মাথা তুলে বাঁচতে পারতো না। মীরাকে বিয়ে করার পর আমি মোহনডাঙ্গায় গিয়েছিলাম তোমার বাবা মাকে খুঁজতে। এমনকি একদিন পটুয়াহাটেও তোমার বাবাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু দেখা পাইনি। যেন
পাড়াপড়শিরা বলছে তোমার বাড়ির লোক কেউ নাকি মোহনডাঙ্গায় নেই। মোহনডাঙ্গায় নেই মানে? বাবা, দাদু, ঠাকমা, মিঠু ওরা সব গেল কোথায়? আচ্ছা কলকাতা বাবু, গোপাল ওদের কিছু করে দেয়নি তো? আমার খুব ভয় করছে কলকাতা বাবু, আমার খুব ভয় করছে। আমি ওদের এখন কোথায় খুঁজি বলো তো? আমার খুব ভয় করছে কলকাতা বাবু, গোপাল ওদের কিছু করে দেয়নি তো? আমি কি এমন অন্যায় করেছিলাম সে কৃষ্ণ ঠাকুর আমাকে একের পর এক শাস্তি দিচ্ছে? আমি তো শুধু তোমারে কি এই রাত দুপুরে সদর দরজা হাট করে খোলা? তো একেবারে চোর ডাকাতকে বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে আসার মতো। নিশ্চয়ই এই রান্না বউয়েরই কাণ্ড। সারাদিন ছুকছুক করে বেড়াবে তো আর ছিটকিনি কখন লাগাবে? বাবা, ছোটকু আজকে ড্রয়িং এর সোফায় ঘুমোয়নি দেখছি। বাছা ধনের সংসারে মন বসেছে তাহলে। বলো আমরা খুব বাসান বেঁচে গেছি কলকাতা বাবু, আর একটুর জন্য ছোট গিনিমার কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। আমাদের আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, তুমি বরং ঘরে যাও, আমিও যাই। রাই, আজকে রাতটা অন্তত কোথাও যেও না, আমার কথা এখনো শেষ হয়নি। কিন্তু মীরা দিদি ঘুম থেকে উঠে গেলে ও তো তোমারে খুঁজবে। আর আমি যে এতদিন তোমায় খুঁজেছি, সারাদিন শুধু তোমার কথা ভেবেছি, ভিতরে ভিতরে গুমড়ে থেকেছি, সবার মাঝখানে থেকেও একলা হয়ে থেকেছি আমি। আমার বুকের ভেতর না বলতে পারা কথার ভারে আমি দম নিতে পারতাম না এতদিন। আজ অন্তত একবারের জন্য আমাকে স্বস্তির নিঃশ্বাস নিতে দাও। আজ রাতের জন্য অন্তত আমার দোসর হও রাই। তুমি আমারে দোসর বানাবে কলকাতা বাবু? তাহলে মীরা দিদির কি হবে? ছোটকু আজও ড্রয়িং রুমে শুতে গেল? তার মানে আমি এতক্ষণ যা ভাবছিলাম সব ভুল। ও শুধুমাত্র আমার মন রাখার জন্য আমার 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 সামনে সহজ হওয়ার অভিনয় করে গেল। আমার সঙ্গে এক ঘরে এক বিছানায় শুলো, আর আমি ঘুমিয়ে পড়তেই কেন ছোটকু এরকম করছে? আমি তো ছোটকুর স্ত্রী হয়ে ওঠার জন্য সবকিছু করছি।
তবু কেন ছোটকু আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারছে না? কেন কেন? তুমি বিশ্বাস করো রাই, তখন বাড়িতে একটা এমন সিচুয়েশন ছিল, মীরাকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি সব জানি কলকাতা বাবু, আমারে মীরা দিদি সব বলেছে, অর্জুন দাদার কথা বলেছে, সে আসছে, নতুন অতিথির কথা বলেছে। কলকাতা বাবু, আমি তো অন্তত ঘুমটার আড়াল থেকে তোমারে দুবেলা চোখ ভরে দেখতে পারি, কিন্তু মীরা দিদি, তার তো সেই পথটুকু বন্ধ হয়ে গেছে। অর্জুন দাদা তারে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছে। এখন তার থেকে আমি তোমারে কি করে কেড়ে নিই বলো তো? তাহলে সে কি নিয়ে বাঁচবে? তুমি শুধু মীরার কথা ভেবে, সে যে আমার সৈগ, সে যে আমার আমার বকুল ফুল, আমার আপদে বিপদে সবসময় সে আমার পাশে থেকেছে। সে নিজে না খেয়ে আমারে খাইয়েছে, যে আমারে দু হাত দিয়ে অমন করে আঁকলে রাখে, তারে আমি কিভাবে এত কষ্ট দিই বলো তো? কিন্তু আমিও যে তোমাকে আর হারাতে পারবো না রাই। এতদিন একটা ভুল, একটা মিথ্যেকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম, তাই যেমন তেমন করে নিজের মনকে বুঝিয়ে মীরার স্বামী হওয়ার কর্তব্যটা পালন করছিলাম। কিন্তু আজ যখন জানতে পেরেছি তুমি বেঁচে আছো, তুমি আমার এত কাছে আছো, আমি আমি আর নিজের মনকে বোঝাতে পারবো না রাই। আর আর মীরার স্বামী হওয়ার কর্তব্য পালন করতে পারবো না রাই। স্বামী হওয়ার কর্তব্যটা অন্তত না পালন করতে পারো, যে আসছে তার বাবা হওয়ার কর্তব্যটা। রাই, মীরা যে বলছিল তুমিও নাকি ওর মতো মা হতে চলেছ, তার মানে আমি 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 সত্যি সত্যি বাবা হতে চলেছি রাই। এই পরিস্থিতি, এই সমস্যার জন্য আমি দায়ী। এটাকে সমস্যা কেন বলছো কলকাতা বাবু? সে আসতে চলেছে, সে তো আমাদের ভালোবাসার ধন। অথচ আমার দুর্ভাগ্যটা দেখো, আমি বাবা হব জেনেও এক বিন্দু আনন্দ করার অধিকার নেই আমার। নারাই, আমি আর তোমাকে আমার থেকে দূরে রাখতে পারবো না, আর আমি পারবো না আমার থেকে দূরে রাখতে তোমায়। দরকার হলে আমি মীরাকে সব সত্যি বলবো। না না কলকাতা বাবু, তুমি মীরা দিদিরে কিছু জানাবে না। আমারে তুমি কথা দাও, তুমি মীরা দিদিরে কিছু বলবে না, কথা দাও আমারে। রাই, ভোর হয়ে গেল কলকাতা বাবু, আস্তে আস্তে বাইরের সব অন্ধকার মিলিয়ে যাচ্ছে, আর আমার মনের অন্ধকার আরো গাঢ় জমাট বেঁধে আসছে রাই। আমি কিচ্ছু বুঝতে পারছি না রাই। আমি কি করবো রাই? আমি কোথায় যাব? আপাতত তুমি তোমার ঘরে যাও কলকাতা বাবু। মীরা দিদি ঘুম থেকে উঠে তোমারে পাশে না দেখতে পেলে ওর খুব কষ্ট হবে।
আর তাছাড়া বাড়িতেও তো সবার ওঠার সময় হয়ে গেছে। আগে তুমি কথা দাও যে আমাকে না বলে এ বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। কিন্তু তার আগে আমি যে তোমার একখান প্রতিজ্ঞা করতে বলেছিলাম, কই তার জবাব দিলে না তো? রাই, মীরা দিদির দায়িত্ব যখন একবার নিয়েছো, তারে তুমি পথে বসিয়ে দিও না কলকাতা বাবু। তুমি তারে আমার কথা বলো না গো। মীরা দিদির কথা না ভেবে হোক, অন্তত উৎসুন দাদার মুখের দিকে তাকিয়ে তারে আপন করে নাও। আর তুমি যদি তোমার কর্তব্য পালন করো, তাহলে আমিও তোমার স্ত্রী হওয়ার কর্তব্য পালন করব। এই বাড়িতেই মাটি কামড়ে পড়ে থাকবো। স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে আমি কোথাও যাব না। ঠিক আছে, তোমাকে কাছে পাওয়ার জন্য আমি এটুকু করতে রাজি। আমি মীরাকে তোমার আমার সম্পর্কের কথা জানতে দেব না, আই প্রমিস। কিন্তু তুমি কথা দাও, রোজ রাতে আমার সাথে একবার করে দেখা করবে। সে রাতের কথা রাতে দেখা যাবে, এখন তো তুমি যাও।